আঙ্কেল, চট্টগ্রামের দুটো টিকিট হবে? কোলাহলপূর্ণ প্ল্যাটফর্মে অসম্ভব ব্যস্ততার মাঝে মেয়েটির এমন প্রশ্নে ক্ষিপ্ত হয়ে উঠলেন রিসিপশনিস্ট। কপালে বিরক্তির ভাঁজ টেনে রক্ষ ভাসিয়ে বললেন, টিকিট মানে? এখন কিসের টিকিট? আগে কাটেন নাই? মেয়েটি কাঁধের ব্যাগটা আরও একটি উপরে উঠিয়ে নাক মুখ মুছে বলল, আগে তো কাটিনি। ইমার্জেন্সি একটা কারণে হুট করে চট্টগ্রাম যেতে হচ্ছে। আপনি একটু দেখুন না টিকিট ম্যানেজ করা যায় কিনা। একটা হলেও চলবে, অনেক জরুরি, প্লিজ আঙ্কেল। লোকটার মুখে বিরক্তির সাথে হালকা সহানুভূতি ফুটে উঠল। গলার স্বর কিছুটা নরম করে রিসিপশনের লোকটা বললেন, আচ্ছা দাঁড়ান, দেখি আগে। কম্পিউটার স্ক্রিনের দিকে মনোযোগ দিলেন রিসিপশনিস্ট। সবুজ কালো রঙের জামা পরা সরল মুখের মেয়েটির চোখ মুখ টকটকি লাল। দেখে বোঝাই যাচ্ছে খুব কান্নাকাটি করেছে সে। হয়তো কাছের কেউ মারা গেছে। মাথার চুলগুলো অগোছালোভাবে জুটি বাঁধা। ওড়নাটা কোনো মতে গলায় পেঁচিয়ে রেখেছে। নিয়মিত ঢোক গিলছে আর এদিক ওদিক তাকাচ্ছে মেয়েটি। দোহাস ফোনটা কানে রেখে কিছুক্ষণ মেয়েটিকে পর্যবেক্ষণ করল। তারপর শান্ত গলায় ফোনে অপেক্ষারত তরুণীকে বলল, আচ্ছা, রাখছি। অপর পাশের উত্তর না শুনেই ফোন কেটে পকেটে ভরে ফেলল নুহাস। মিনিট পাঁচেক আগেও অদ্রির সাথে তুমুল ঝগড়ায় ব্যস্ত ছিল সে। ঝগড়ার কারণ হলো টানা 1 মাস ধরে চট্টগ্রামে ট্যুর দেওয়ার পরিকল্পনা করে। এখন ট্রেনে ছোটার ঠিক 10 মিনিট আগে অদ্রি ফোন করে জানালো সে যাচ্ছে না। অদ্রির এমন কথা শুনে মেজাজটা চরমে পৌঁছে গেল নুহাসের। অন দ্য স্পট অদ্রির সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়ে ফেলল নুহাস। কিন্তু হঠাৎ সরল মুখের মেয়েটির মৃদুকণ্ঠে রাগগুলো যেন নিমিষেই ম্লান হয়ে এলো তার। তাই তো অদ্রির ফোনটা অনায়াসে কেটে পকেটে রেখে মেয়েটির কাহিনী দেখায় মনোযোগী হলো সে। তার আপাতত ইচ্ছে করছে অদ্রির জন্য কেটে ফেলা অপ্রয়োজনীয় টিকিটটি অসহায় মুখের এই মেয়েটার হাতে তুলে দিতে। কিন্তু মেয়েটাকে এই কথা বলতে ভয় লাগছে তার। অস্বস্তি হচ্ছে। একটা টিকিট মেয়েটার জন্য এখন খুব প্রয়োজনীয় জিনিস। এই অতি জরুরি জিনিসটি এমন অ্যাক্সিডেন্টলি পেয়ে গেলে মেয়েরা নিশ্চয়ই খুব বেশি খুশি হবে। খুশির সাথে ফর্মালিটি দেখিয়ে ধন্যবাদ জানাবে নুহাসকে। আর সেখানেই নুহাসের চরম অস্বস্তি। কেউ হাসি মুখে কৃতজ্ঞতা প্রকাশ করলে কিংবা প্রশংসা করলে এক কথায় ফর্মালিটি জাতীয় যে কোনো কিছু করলেই অস্বস্তি লাগে নুহাসের। তাই সে মেয়েটাকে টিকিটে কথা বলতে পারছে না। বিষয়টা নিয়ে বিহ্বলতায় যখন সে অস্থির তখনই রিসিপশনিস্ট বলে উঠলেন, টিকিট পাওয়া যাবে, কিন্তু স্ট্যান্ডিং, দাঁড়ায় যেতে হবে। সিটওয়ালা টিকিট নাই, চলবে? মেয়েটা এক বাক্যে রাজি হয়ে গেল। মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, চলবে, কোনো অসুবিধা নেই। 230 টাকা দেন। মেয়েটি হাতে গুটিয়ে রাখা টাকাটা গুনে রিসিপশনিস্টকে দিল। বিনিময়ে টিকিটটা পেয়ে পেছন দিকে ঘুরে হাঁটা দিল মেয়েটা। নোহাসও আর কিছু বলল না। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়েটিং রুমে বন্ধুদের সাথে গিয়ে বসল। ওদের বিষয়টা মনে পড়তেই আর একবার মেজাজ খিটখিটে হয়ে উঠল তার। পায়ের উপর পা তুলে মুখে হাত রেখে চেয়ারে বসে রইল সে। পাশে সাদিক আর মোহিত আড্ডা দিচ্ছিল। নুহাসকে বসে পড়তে দেখে কাঁধে হাত রেখে মোহিত জিজ্ঞেস করল, কিরে দোস্ত, কোনো সমস্যা? জীবনটাই সমস্যা। সমস্যা ছাড়া আর কি আছে জীবনে? ভালমার্কা জীবন। নুহাসের উত্তর শুনে বই থেকে মাথা তুলে তাকালো সাদিক। চশমার ফ্রেম ঠিক করে বলল, কেন ভাই, কি হয়েছে? নুহাস অন্যদিকে দৃষ্টি স্থির রেখেই গম্ভীর গলায় বলল, অদ্রি মায়াটা আস্ত একটা ফেরা। সারা মাস ধরে লাফালাফি করলো ট্যুরে যাওয়া নিয়ে, আর এখন ট্রেনে ওঠার 1 মিনিট আগে ফোন দিয়ে কয় সে নাকি যাইব না। তার মুড নাই, মুড সুইং হয়েছে। ভাই, এগুলা কোনো কথা? তুই বল, এগুলা কোনো কথা? ভাল লাগে এসব? কোন ধরনের প্রজাতি এরা? কি খায় যে এত ঘন ঘন মুড সুইং হয়? এরা মানুষ না আর কিছু? সাদিক মুচকি হাসল। চেয়ারের সাথে হেলান দিয়ে বইয়ের পাতায় দৃষ্টি রেখে বলল, আমি তো আগেই বলেছিলাম অদ্রির বিশ্বাস নাই, আর এইটা হওয়ারই ছিল। নুহাস চেয়ারের হ্যান্ডেলে আঘাত করে বলল। দূর, মুডটাই নষ্ট করে দিছে। মোহিত নুহাসের কাঁধে হাত দিয়ে বলল, আরে, এত প্যারা নেওয়ার কি আছে? ও গেলেও আমাদের কি, আর না গেলেও কি? বরং ও গেলে আরো ঝামেলা। এইটা করব না, ওইটা করব না, এইখানে বসবো না, এসব খাবো না, নকতামি আর নেকামি খালি। তার চেয়ে ও যাচ্ছে না, এটাই ভালো হয়েছে। ঝামেলা কমছে নাকি? সাদিকের দিকে তাকালো মোহিত। সাদিক হালকা হাসি নিয়ে বইয়ের পাতা উল্টে বলল। সেটাই। নুহাস বলল, ও না গেলে আমারও কিছু যায় আসে না। আমি তো খালি
তরুণাকে কোম্পানি দেওয়ার জন্য ওরা নিতে চাইছিলাম। এতজন ছেলের মাঝে তরুণা একা হয়ে গেল না। মোহিত বড় করে উচ্চারণ করল। ও আচ্ছা, তুমি তরুণাকে কোম্পানি দেওয়ার জন্য অদ্রিকে নিতে চাইছো? কি রে সাদিক, তোরও কি তাই মনে হয়? সাদিক চশমাটা হালকা নামিয়ে মোহিতের দিকে তাকিয়ে শয়তানে হাসি দিয়ে বলল। একদমই না, ডাহা মিথ্যা কথা। মোহিত প্রত্যাশিত উত্তর পেয়ে বাঁকা হাসল। নোয়াশের কাজ চাপড়ে বলল। তুমি যে কি জন্য অদ্রিকে নিতে চাইছো সেটা তো বুঝি মামা। নহাস আঙুল উঁচিয়ে বলল। তুই বেশি বুঝোস। আজাইরা পেশাল না পাইরা চুপ থাক। তরুণা কই? নহাস প্রশ্ন তুলতেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো তরুণা। দরজাটা লাগিয়েই চুল ঠিক করতে করতে বলল। আমাকে নিয়ে কি আলাপ করছিস? সাদিক ভ্রু নাচিয়ে বলল। তেমন কিছু না, আমাদের নোহাসের তোকে কোম্পানি দেওয়া নিয়ে অনেক চিন্তা, সে বিষয়ে কথা হচ্ছিল। তরুণা আগ্রহ দেখিয়ে সাদিকের হাত স্পর্শ করে বলল। কি কি কি? তরুণার আগ্রহে ফিক করে হেসে দিল মোহিত। বেশ মজা নিয়ে বলল। দোস্ত, তুই আর আমি রিকশায় বয়া যে পথ দোয়া দিছিলাম ওইটা তো লাইগে গেছে। তরুণা চোখ বড় করে বলল। মানে অদ্রি কি তাহলে আসছে না? মোহিত ঘাড় নাড়িয়ে বলল। হুম। তরুণা নহাসের দিকে তাকিয়ে বলল। এই জন্যই কি স্যারের মুড অফ? সাদিক ব্যঙ্গ করে বলল। না না না, ওর মুড অফ হবে কেন? অদ্রি না আসলে তোর কিছু যায় আসে না। মুড অফ করবি তুই, তোকে কোম্পানি দেওয়ার মানুষ আসছে না। তরুণা চেয়ারে বসে পড়ে বলল। হোয়াট দ্য ফিশ, আমারে কে কোম্পানি দেবে? অদ্রি? ওই মায়া তো সারাদিন নুহাসের লগে চুইংগামের আঠার মতো চিপকায় থাকে। ডানে বামে তাকানোর সময় আছে ওর? মোহিত হেসেই খুন হাতে তালি বাজিয়ে হাসছে সে। সাদিক বইয়ের দিকে দৃষ্টি রেখে মিটি মিটি হাসছে। নহাস চোখ গরম করে বলল। আন্দাজি কথা কম বলিস। মোহিত বলল। তুই আন্দাজি কাম সাইরা দে, আমরাও বলা সাইরা দিমু। নহাস এবার আক্রমণাত্মক ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে মোহিতের ঘাড় নিচু করে উড়াধরা রামকিল দেওয়া শুরু করল। কিল খেয়েও মোহিত হাসছে, সাথে খিলখিলিয়ে হাসছে তরুণাও। হাসির চোটে নহাসকে থামতে বলতেও পারছে না সে। নহাস হঠাৎ নিচ থেকেই থেমে গেল। কাউন্টারের সেই মেয়েটি তাদের ঠিক বরাবরই চেয়ারটা এসে বসেছে। আর বসেই গলায় হাত ঠেকিয়ে কান্না জুড়ে দিয়েছে মেয়েটি। 27-28 বছরের চশমাওয়ালা একটা ছেলে মেয়েটির কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, আর মেয়েটি শুধু কাঁদছে। অজান্তেই হালকা খারাপ লাগা ভর করল সবার মনে। বন্ধুমহলে হাসি পরিবেশটা শান্ত হয়ে উঠল। নহাস মোহিতের পাশে বসতেই মোহিত ফিসফিস করে বলল। মনে হয় মেয়েটার কেউ মারা গেছে। নহাস ভাবলেশীনভাবে উচ্চারণ করল। হয়তো। তরুণার ইচ্ছে করলো জিজ্ঞেস করতে, কিন্তু জিজ্ঞেস করা হলো না। তার আগেই ঘন্টা বেজে উঠল, ট্রেন আগমনের ঘন্টা। নহাস তীক্ষ্ণ মেজাজ নিয়ে বসে আছে নিজের সিটে। পাশের সিটটা খালি। এই খালি সিটের দিকে যতবার তাকাচ্ছে ততবারই মনের মেজাজ মগজে উঠে যাচ্ছে তার। অদ্রি কেন আসলো না? এভাবে তাকে ধোঁকা দিয়ে একদম ঠিক করেনি অদ্রি। মনে মনে গালি দিয়ে অদ্রির গোষ্ঠী উদ্ধার করাই ব্যস্ত হয়ে উঠল নহাস। ঠিক তখনই চোখে পড়ল আবার সেই কাঁদনি মেয়েটিকে। নিজের অজান্তে মেয়েটার একটা নাম দিয়ে ফেলেছে সে, কাঁদনি। এই নামটা এই মেয়ের জন্য আপাতত সব থেকে পারফেক্ট। নহাস জানে না কেন মেয়েটাকে দেখতে এত ভালো লাগছে তার। কান্না করলে নাকি মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। এই মেয়েটির ক্ষেত্রেও সেরকম কিছু হচ্ছে না তো। কান্না থামিয়ে যখন মেয়েটা হাত মুখ ধুয়ে ফেলবে তখন হয়তো মেয়েটাকে আর সুন্দর লাগবে না। মেয়েটার প্রতি আকর্ষণটাও হয়তো কমে যাবে, কারণ কান্না হচ্ছে ন্যাচারাল মেকআপ। এসে ভাবতে ভাবতেই বাঁশি বেজে উঠল, আর ট্রেন চলতে শুরু করলো। এতক্ষণ কাঁদনি মেয়েটি সোজা মতো দাঁড়িয়েছিল। ট্রেন কেঁপে ওঠায় মেয়েটির শরীরেও কম্পন সৃষ্টি হলো, আর ঠাস করে এক বৃদ্ধার গায়ের উপরে হেলে পড়ল মেয়েটি। বৃদ্ধার পাশাপাশি আশেপাশের মানুষজন কিছুটা বিব্রতকর শব্দ করল। মেয়েটা সঙ্গে সঙ্গে উঠে বৃদ্ধাকে সরি বলতেই পরিবেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু নহাস ঠান্ডা হলো না। হাত উঁচু করে মেয়েটিকে নিজের কাছে ডাকল সে। মেয়েটি ভ্রুকুচকে তাকিয়ে ব্যাগ ঠিক করতে করতে এগিয়ে আসলো। অচেনা একটা ছেলে কেন তাকে এইভাবে ডাকছে তার কারণ জানার কৌতূহলেই মেয়েটি ফুলে থাকা চোখ দুটো হালকা ছোট হয়ে আসলো। মেয়েটি কাছে আসতেই নহাস বলল। বসবেন? পাশের সিট খালি আছে, চাইলে বসতে পারেন। মেয়েটি উত্তর না দিয়ে একবার সিটের দিকে তাকিয়ে আবার নহাসের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নহাস কিছুটা বিরক্ত হয়ে বলল। দাঁড়াতে পারেন না, তাহলে সিট ছাড়া টিকিট কিনেন কেন? বসলে বসেন, না বসলে যান। মেয়েটি এবারও কোনো উত্তর দিল না, চুপচাপ নহাসের পাশে বসে পড়ল।
সিট ছাড়া টিকিট কেটেও জানালার পাশে সিটে ফ্রিতে বসতে পারার সুযোগ কেই বা মিস করতে চাই। মেয়েটির এমন হুট করে বসে পড়ার আচরণটা নুহাসের পছন্দ হলো। অযথা ফর্মালিটি দেখিয়ে নুহাসকে অস্বস্তিতে ফেলেনি মেয়েটি। নুহাস কিছুটা নম্রভাবে জিজ্ঞেস করল। আপনার নাম? মেয়েটি কাঁধের ব্যাগটা কোলের উপর রাখতে রাখতে বলল। আমি দিয়া। দিয়া? হিন্দু নাকি? মেয়েটা না সূচক মাথা নাড়ল। অতঃপর ব্যাগ থেকে পানির বোতলটা বের করল। নুহাস প্রথমে ভাবল মেয়েটা পানি খাবে, কিন্তু মেয়েটা পানি খেলো না। জানালা দিয়ে হাত বের করে মুখ ধোয়া শুরু করলো। ফোঁটা ফোঁটা পানির ঝাপটা নুহাসের মুখে এসে লাগছে। মেয়েটার সাধারণ জ্ঞানহীন আচরণে বিরক্ত হলো নুহাস। কিছুক্ষণ আগের উড়ে যাওয়া মেজাজটাও যেন হুট করেই চড়ে বসলো আবার। ইচ্ছা করছে মেয়েটাকে আচ্ছা মতো ধমকাতে, কিন্তু নিজের রাগটা নিয়ন্ত্রণ করে মুখটা মুছে নিল সে। এই কাঁদুনিকে ধমক দিয়ে আরেকবার কাঁদিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আর এইভাবে মেয়েটার সাথে বসে থাকারও কোনো ইচ্ছে নেই তার। তাই সিট ছেড়ে উঠে গেল নুহাস। নিজের জায়গায় সাদিককে পাঠিয়ে দিয়ে সাদিকের জায়গাটা দখল করে নিল সে। দিয়ে ঘাড় ঘুরিয়ে হঠাৎ সাদিককে দেখতে পেয়ে প্রথমে কিছুটা চমকে উঠল। সাদিক বই থেকে মাথা তুলে দিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসল আর বলল, হাই, আমি সাদিক, সাদিক আহমেদ। সাদিকের কোমল চিত্তময় হাসি দেখিয়ে দিয়াও খানিক হাসল, হেসে বলল, আমি দিয়া। পুরো নাম? সিনথিয়া রহমান, ডাক নাম দিয়া। দিয়াটা নামটা বেশি সুন্দর। কে রেখেছে এই নাম? আমার খালামণি, সেজো খালামণি আর বড় ফুপি। দুজন মিলে একটা নাম রেখেছে? দুজন মিলে রাখেনি, আলাদাভাবেই রেখেছে। খালামণি তো হিন্দি সিনেমা দেখে নাম রেখেছে। আমি যখন জন্মেছিলাম তখন নায়িকা দিয়া মির্জা বলিউডে নতুন। আর বড় ফুপি তো রেখেছে সিরিয়াল দেখে। ওনার পছন্দের সিরিয়ালের নায়িকার নাম ছিল দিয়া, তাই। দারুণ ইতিহাস তো, বাহ। দিয়া আবারও একটু হাসল, তারপর বলল, আপনার নাম সাদিক কে রেখেছে? আমার দাদু। ও আচ্ছা, আমার ভাইয়ের নামও সাদিক। আপন? না না, খালাতো ভাই, তাও দুসম্পর্কের খালা। ও। খুব দুষ্টু ছেলে। কে? আমার ভাই সাদিক। বয়স কত? এই 7-8। খুব চঞ্চল প্রকৃতির, সারাক্ষণ দৌড়ঝাঁপ লাফালাফি, ঘরবাড়ি একদম মাথায় তুলে রাখে। আমিও ছোটবেলায় খুব দুষ্টামি করতাম। এখন বড় হয়ে শান্ত হয়ে গেছি। সেও নিশ্চয়ই বড় হলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, কি বই এটা? উপন্যাস, হুমায়ুন আহমেদের অপেক্ষা। ও আচ্ছা, এই উপন্যাসটা পড়েছি আমি, খুব সুন্দর। গল্পের শেষে দারুণ একটা চমক আছে। তাই? কি চমক? বলা যাবে না, বলে দিলে তো আপনার আর পড়ার ইন্টারেস্টই থাকবে না। তাহলে থাক, পড়েই জানবো। আমার সাসপেন্স ভালোই লাগে। আচ্ছা, আপনিও কি বই পাগল? না, আমি আসলে হুমায়ুন প্রেমী। সবসময় বই পড়তে ভালো লাগে না, তবে হুমায়ুন স্যারের বই পেলে তো অন্য কথা। সাদিক মুচকি হেসে আবার বইয়ের পাতায় দৃষ্টি দিল। কিছুক্ষণ দুজনেই চুপ। সাদিক হঠাৎ বলল, ওয়েটিং রুমে বসে বসে কাঁদছিলেন কেন? কি সমস্যা হয়েছে? দিয়ার মুখটা কালো হয়ে গেল। সাদিক দিয়ার দিকে তাকিয়ে চশমার ফ্রেম ঠিক করে বলল, কেউ কে মারা গেছে? দিয়ে মাথা নিচু করে হ্যাঁ বলল। সাদিক বলল, কে? আমার মামা। ও। বলেই আবার বইয়ে মুখ গুছল সাদিক। তারপর ভ্রুকুচকে সামনের দিকে তাকিয়ে আরেকবার প্রশ্ন করল, আচ্ছা, তখন আপনার সঙ্গে একটা ভাইয়া ছিল না? এখন উনি কোথায়? কার কথা বলছেন? ওই যে মোটা করে কালো করে চশমাওয়ালা একজন লোক, মাথার বাম পাশে একটা তিল আছে। উনি আমার আঙ্কেল, মানে আমার ছোট খালামণির ফিয়ন্সে। ও আচ্ছা, উনি যাচ্ছেন না আপনার সাথে? না, বাই দ্য ওয়ে, আপনি তো তখন বই পড়ছিলেন। এত ভালো করে কিভাবে খেয়াল করলেন মাথার তিলটা পর্যন্ত? সাদিক বইয়ের পাতায় দৃষ্টি রেখেই হাসল, তারপর বলল, বইয়ে মুখ গজে থাকে বলে কি দিন দুনিয়া সব ভুলে যায় এমন তো নয়। আশেপাশে নজর ঠিকই থাকে। বাই দ্য ওয়ে, আপনিও তো তখন কান্নায় ব্যস্ত ছিলেন। আমি বই পড়ছিলাম, সেটা মনে আছে আপনার? তিয়া অপ্রস্তুত হয়ে বলল, না, আসলে নজর পড়ে গিয়েছিল। আপনার বন্ধুরা সবাই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আপনি তাকাচ্ছিলেন না, বই পড়ছিলেন, তাই একটু বেশি মনে আছে আপনার কথাটা। এখন কি তাহলে মামার বাসায় যাচ্ছেন? হ্যাঁ, মাও এইখানে আছে। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির সবাই আছে ওখানে। সবাই চলে গেছে আর আপনাকে নিয়ে যায়নি? আপনি আলাদা কেন যাচ্ছেন, তাও পিচ্ছি একটা মেয়ে? দিয়া হেসে দিল। সাদিকও হাসল। দিয়া বলল, আসলে আমার মামা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। আমার ইয়ার ফাইনাল এক্সাম চলছিল, তা আবার কাল ছিল ম্যাথ এক্সাম, তাই আমাকে রেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর
আজকে রাত 8টায় হঠাৎ ফোন আসলো মামা বেঁচে নেই, তাই আমাকে একাই চট্টগ্রাম ছুটতে হচ্ছে। তাহলে আপনার এক্সাম? চুল হয়ে যাক। সাদিক হো হো করে হেসে উঠল আর দিয়ে তাকিয়ে রইল। প্রথম থেকেই ছেলেটাকে দেখতে ভীষণ ভালো লাগছিল তার। অতিরিক্ত লম্বা আর চিকন ছেলেদের প্রতি সবসময়ই খুব দুর্বলতা দিয়ার, আর সাথে যদি চাপদারি থাকে তাহলে তো কথাই নেই। সচরাচর মানুষ ফর্সা ছেলেদের বেশি পছন্দ করলেও দিয়ে তার একদম উল্টো। তার পছন্দ কালো ছেলে, কুচকুচে কালো হলেও সমস্যা নেই, তবে লম্বা আর চিকন গড়নে হতে হবে। লম্বা মানেও যেন তেন লম্বা নয়, বিশাল লম্বা, একদম 6 ফিটের কাছাকাছি। সাদিককে দেখে বোঝাই যাচ্ছে তার হাইট কমপক্ষে 6 ফিট হবেই। কিন্তু সাদিকের গায়ের রং এতটাও কালো না। অনেকটা এনার্জি প্লাস বিস্কিটের রঙের সাথে সাদিকের গায়ের রং তুলনা করা যায়। সাদিকের সাথে নয়াস নামের যেই ছেলেটি ছিল সে একদমই ধবধবে ফর্সা, সুস্বাস্থ্যের অধিকারী, নীল পাঞ্জাবিওয়ালা অসম্ভব হ্যান্ডসাম একটি ছেলে, তবে খুব একটা লম্বা নয়। যে কোনো সাধারণ মেয়েকে যদি নহাস আর সাদিকের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে বলা হয় তাহলে নিঃসন্দেহে নহাসকে চুজ করবে। কিন্তু দিয়া তার বিপরীত। তার চেক চেক শার্টের নিচে সাদা টি শার্ট পরিহিত সাদিককে সব থেকে বেশি ভালো লেগেছে একদম প্রথম থেকেই। কাউন্টারে বসেও বই পড়া চশমিশ ছেলেটির উপর দিয়ার নজর চলে যাচ্ছিল বারবার। সাদিক এসব খেয়াল করেছে নাকি কে জানে। দিয়া জানালার দিকে মুখ করে অন্ধকার রাতের পরিবেশ দেখছে। সাদিক বই পড়ায় ব্যস্ত। বেশ কিছু সময় ধরেই তাদের মধ্যে নীরবতা বিরাজ করছে। কেউ কোনো কথা বলছে না, কিন্তু দেওয়ার কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। সাদিক কিছুক্ষণ আগে বলেছিল উপন্যাসের বইটা সে আজ রাতেই কিনেছে, শুধুমাত্র ট্রেনে বসে পড়ার জন্য। রাতের যাত্রায় যেন একঘেয়েমি না আসে। কিন্তু দিয়ার মনে হয় রাতের যাত্রায় বই পড়ে সময় নষ্ট করা তেমন একটা বুদ্ধিমানের কাজ নয়, বরং সারা রাত বাইরে পরিবেশ দেখে আর ঘুমিয়ে দিব্যি উপভোগ্য সময় কাটিয়ে দেওয়া চাই। উপন্যাস পড়ার সঠিক জায়গা হচ্ছে ক্লাসরুম। বোর্ডিং টিচারের বস্তা পচা কেমিস্ট্রি লেকচার কিংবা বায়োলজি ক্লাসের পোকামাকড় ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে হয়তো গবেষণার হাত থেকে বাঁচার জন্য একটা চমৎকার উপন্যাসের জড়ি নেই। কলেজের প্রায় সব ক্লাসেই লাস্ট বেঞ্চে গিয়ে উপন্যাসের বইয়ে মুখ গুজে থাকে দিয়া। এই নিয়ে একবার বায়োলজি ক্লাসে ধরাও খেয়েছিল। তখন সে পড়ছিল হুমায়ুন স্যারের রোমাইলি উপন্যাসটা। লাস্ট কয়েক পেজ বাকি, তখনই শরীফ স্যার দিয়াকে হাতে নাতে ধরে ফেলেন আর উপন্যাসের বইটা কেড়ে নেন। তারপর আর সেই বই ফেরত পায়নি সে। উপন্যাসের পরিণতিটাও জানা হয়নি। এমন আরো মজার মজার স্মৃতিচারণে যখন দিয়া বিফোর, তখনই হঠাৎ খুব রুক্ষ শব্দের অত্যাচারে দিয়ার ভাবনা রেশ কাটল। জানালা থেকে মুখ সরিয়ে বাম পাশে তাকাতে দিয়া আবিষ্কার করলো তাদের পেছনের সিটে একজন কালো মতো লোককে প্রায় 5-6 জন মিলে আচ্ছা মতো পেটাচ্ছে, সম্ভবত চুরির দায়, নাহলে কোনো মহিলার সাথে অসভ্যতা করার অপরাধে। মুহূর্তে নিস্তব্ধ রাতের শান্ত পরিবেশটা কোলাহলপূর্ণ হয়ে উঠল। সবাই উকিঝুঁকি মেরে কাণ্ড দেখতে লাগলো। কেউ সিট ছেড়ে উঠে দাঁড়ালো, কেউ আবার কিছু না বুঝেই সেই 5-6 জনের সাথে মিলে লোকটিকে পেটাতে শুরু করলো। মারামারি এক পর্যায়ে কালো লোকটির সমস্ত জামা কাপড় খুলে ফেলা হলো। তারপর সিদ্ধান্ত হলো লোকটিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হবে। অথচ লোকটি হাত জোর করে ক্ষমা চাইছে এবং কান্নাকাটি করছে, বলছে সে চুরি করেনি। বিষয়গুলো এতটা দ্রুত হচ্ছে যে দিয়ার মাথায় সব জট পাকিয়ে যাচ্ছে। নীল পাঞ্জাবিওয়ালা নুহাসকেও দেখা গেল চোর পেটাতে ধরে আসছে, সাথে আপত্তিকর ভাষায় গালাগালও দিচ্ছে। কিন্তু সাদিক সে বইটা এক হাতে ভাঁজ করে অন্য হাতের আঙুল মুখে ঠেকিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করছে। দিয়া তো ভয়ে অস্থির। বেচারা চোরের জন্য আপাতত খুব মায়া হচ্ছে তার। চুরি করা অন্যায় ঠিক আছে, কিন্তু তাই বলে এতজন লোক মিলে একজন কি এভাবে মারবে? বিষয়টা নিতান্তই অমানবিক। তার উপর ফর্সা করে এক সুঠামদেহী সিল্কি চুলওয়ালা ছেলে কালো মতো লোকটিকে কথায় কথায় কান বরাবর চটকাট করছে। গালে চারিপাশে রীতিমতো ঝাঁঝরা বানিয়ে ফেলেছে তার শক্ত হাতের উল্টাপাল্টা চড়ের দ্বারা। কিছু বলার সুযোগই দিচ্ছে না চোরটাকে, কথা বলতে গেলেও চড়। এমন সময় সাদিক বইটা খুব যত্নে সিটের উপর রাখলো, সাথে চশমাটা খুলে রাখলো। সিট ছেড়ে উঠে ঘটনাস্থলের দিকে গেল। খুব স্বাভাবিকভাবে জানতে চাইল কাহিনীকে। ছাই রঙের শার্ট পরিহিত এক ভদ্রলোক বলল, চুরির কেস। সুঠামদেহী সুদর্শন ছেলেটা যে কথায় কথায় চোরটিকে চটপকাত করছে, তারই বোনের পার্স চুরি করেছে চোরটি। এমনকি তার বোনের শরীরে আপত্তিকর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছে। সাদিক সম্পূর্ণ বিষয় শুনে মাথা নাড়ল।
তারপর সে সুদর্শন ছেলেটির বোনের খোঁজ করল। বোনটা যে সিটে বসেছিল সেই সিটটা দেখতে চাইল। তারপর সাদিক একটা অলৌকিক ঘটনা ঘটালো। মেয়েটার সিটের ডান পাশের জানালা ঘেঁষা জায়গাটা থেকে পার্সটা বের করলো আর বলল, পার্স চুরি হয়নি, হারিয়ে গেছিল। প্রথমে সবাই বিষয়টাই হক চকিয়ে যায়। এতক্ষণ ধরে যে মানুষটিকে সবাই ফাঁসিয়ে আসামি বানিয়ে দিচ্ছিল, সাদিক চোখের পলকে তাকে নির্দেশ বানাতে চাইছে, বলতে চাইছে চোর চুরি করেনি। পরে পার্সের মালিক এসে স্বীকার করল যে তার অসাবধানতার কারণেই পার্সটি হারিয়েছে এবং চোরটিকে পেটানো হচ্ছে শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে। ধীরে ধীরে অবস্থিতি স্বাভাবিক হলো। সবাই নিজ নিজ জায়গায় চলে গেল আর সুদর্শন ছেলেটাও তার দলবল নিয়ে দ্বিতীয় বগিতে নিরুদ্দেশ হলো। চোরটা শেষ পরিণতি দিয়ার জানা হয়নি, জানার আগ্রহ দেখায়নি। তার মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সাদিক কিভাবে বুঝলো যে চোর চুরি করেনি আর পার্সটা ওই জায়গাতেই পাওয়া যাবে? এটাই বা সে কিভাবে জানলো? প্রায় আধা ঘন্টা পর সাদিক এসে নিজের জায়গায় বসলো, মানে দিয়ার পাশে। দিয়ে মনে মনে দোয়া করছিল সাদিকে যেন এই জায়গাটায় এসে বসে, অন্য কেউ যেন না বসে। সাদিককে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিল দিয়া। ছেলেটার হাত মুখ ভেজা, হাতের লোমগুলো এলোমেলো ভাবে লেপ্টে আছে, চোখের পাপড়িগুলো ভিজে আছে, যেন ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তোর সমাবেশ। খোঁচা খোঁচা দাড়িগুলো ঝিলমিল করছে। চশমা ছাড়া ছেলেটিকে দেখতে আরো বেশি ভালো লাগছে দিয়ার। সাদিক যখন চশমা পড়েছিল, দিয়ার মনে হচ্ছিল চশমা খুলে ফেলে আর ভালো লাগবে না, কিন্তু এখন মনে হচ্ছে চশমা পরে ফেললে আর ভালো লাগবে না। সাধারণত সব চশমিশদেরই চোখের নিচ হালকা কালো থাকে, কিন্তু সাদিকের ক্ষেত্রে তেমন কিছুই খুঁজে পেল না দিয়া। ছেলেটি যেন সবার থেকে আলাদা। আচ্ছা, দিয়া প্রেমে পড়ে যাচ্ছে না তো? কথাটা চিন্তা করতে এক ফেলেই লজ্জা চেপে বসলো দিয়ার মনে। এমন সময় সাদিক প্রশ্ন করল, খিদা লাগে না আপনার? জি না, তবে আমার আমার কাছে খাবার আছে, খিদে পেলে খেয়ে নিব আমি। সাদিক কোমল হাসি দিয়ে আবার বইয়ে মুখ কুচল, দিয়ে একটু চুপ থেকে প্রশ্ন করল, আচ্ছা, চোরটার কি হলো? কে চোর? চোর না তো, ভালো লোক। সন্দেহ থেকে গণপিটুনি খেয়েছে। আচ্ছা, আপনি বুঝলেন কি করে উনি ভালো লোক? মনে হচ্ছিল, কেন জানি। লোকটার কথায় একটা জোর ছিল। চুরি করে ধরা খাওয়ার পরেও কেউ এত আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলতে পারে না। আর তার চেয়েও বড় কথা, আমি ওই মেয়েটাকে আগেও দেখেছি। কোন মেয়েটা যার পার্স চুরি হয়েছে? হ্যাঁ, মেয়েটার সিট আমার আগের সিটের বরাবর ছিল। প্রথম থেকে আমি লক্ষ্য করছিলাম মেয়েটা ভীষণ খামখেয়ালি। হাতের পার্সটা যখন মেয়েটা জানালার সাইড স্ট্যান্ডে রাখলো, তখনই আমার মনে হচ্ছিল ওটা পড়ে যাবে, তারপর হারাবে। আমি বলতেও চেয়েছিলাম, কিন্তু তার আগেই তো নুহাশ এসে। সম্পূর্ণ বাক্য শেষ না করেই থেমে গেল সাদিক। নওয়াজ দিয়ার ব্যাপারে যেটা বলেছে সেটা দিয়াকে বলা যাবে না, কিন্তু দিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদিক কথাটা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে খানিক হাসল, অবস্থিত হাসি দিয়ে বলল, তাই মনে হচ্ছিল আর কি। পার্স চুরি হয়নি, হয়তো হারিয়ে গেছে। দিয়া ভ্রু নাচিয়ে বলল। ও আচ্ছা। সাদিক আবার পড়ায় মনোযোগ দিল। দিয়াও সিটের সাথে মাথা ঠেকিয়ে বাইরের পরিবেশ দেখায় ব্যস্ত হলো। সাদিকের বুদ্ধিমত্তা আর বিচক্ষণতা দেখে আরো বেশি মুগ্ধ হচ্ছে দিয়া। এই ছেলেটি না থাকলে আজ হয়তো চোরটা, মানে চোরের অপবাদ মাথায় নিয়ে কালো লোকটিকে জীবনও হারাতে হতো। সবাই মিলে গণপিটনে দিয়ে মেরেই তো ফেলেছিল লোকটিকে। পরে দেখা যেত কিছুই হয়নি, বেচারা নির্দোষ ছিল। মিথ্যে অপবাদ মাথায় নিয়ে একজন নির্দোষ প্রাণ হারিয়েছে। বিষয়টা কি অনর্থক হতো? 2-1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিল দিয়া। নোয়াসে ডাকে সেই ঘুম ভাঙল তার। চোখ খুলে নোয়াসের চেহারাটা দেখেই ভয়ে চমকে উঠল সে। এক লাফে স্বাভাবিক হয়ে বসল। আশেপাশে সাদিককে খুঁজল, কিন্তু পেল না। নোহাস নরম সুরে বলল, আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, আপনি যাবেন? ব্রেকফাস্ট? দিয়া নিজের ফোনটা হাতে নিয়ে দেখলো 5:02। ভোর হয়ে গেছে। দিয়া মাথা তুলে নোহাসের দিকে তাকালো। আগোছালা চুলগুলো কানে গুজে না সূচক মাথা নাড়ল। মানে সে যাবে না। নোহাস বলল, তাহলে কিছু আনতে হবে? না না, কিছু লাগবে না, আমার কাছে সব আছে, আমি খেয়ে নিব, সমস্যা নেই। একা একা খাবেন? আমাদের সাথে চলুন। আমার একা থাকতে কোনো সমস্যা নেই, আপনারা যান। ঠিক আছে, কোনো দরকার লাগলে বলবেন, আশেপাশে আছি আমরা। দিয়া মাথা ডোরালো। নোহাস চলে গেল। যেতে যেতে আর একবার পেছন ফিরে দিয়াকে দেখে নিল। এই প্রথম কোনো মেয়ের সাথে এতটা ভদ্রতার সহিত কথা বলল সে। জীবনে প্রথমবার কারোর প্রতি সহানুভূতি দেখাতে ইচ্ছে হচ্ছে তার। সাদিকের কাছে দিয়ার কাহিনী শুনেই নোয়াসের মনে আলাদা করে সহানুভূতি নামক সহানুভূতির সূত্রপাত ঘটে। ব্যাপারটা যদি শুধুই সহানুভূতি হয় তাহলে কোনো সমস্যা নেই। সহানুভূতিটা বাড়াবাড়ি পর্যায়ে গেলেই সমস্যা।
দিয়ে ফোনের সেলফি ক্যামেরা অন করে নিজের চেহারা দেখছে। ঘুমন্ত অবস্থায় কেমন ছিল তার মুখের অবস্থা। সে কি মুখ হা করে ঘুমাচ্ছিল, নাক ডাকছিল, মুখ থেকে লালা বের হয়নি তো? সাদিকের সামনে তার ঘুমন্ত অবস্থা কেমন ছিল বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠছে সে। এমন সময় ফোন বেজে উঠল। ছোট খালামণির ফোন। দিয়ে রিসিভ করে কানে তুলতেই খালামণি বলে উঠল, হ্যালো দিয়া, কই তুমি? আমি ট্রেনে বসে আছি, ট্রেন থেমে আছে। কোথায় থেমে আছে জানি না। তুমি কি দাঁড়িয়ে গেছো সারা রাত? না না, দাঁড়াতে হয় নাই, একটা সিট খালি ছিল, ওখানেই বসতে পেরেছি। ও আচ্ছা, আরে আঙ্কেল কি তোমার ট্রেনে উঠিয়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ, আমি বলছি চলে যেতে, কারণ টিকিট পাইনি। আর ঝামেলার কি দরকার, ওনারও কাজ ছিল, তাই আমিই বললাম চলে যান। ও আচ্ছা, সাবধানে আসিও আম্মু। ট্রেন থেকে নেমে ফোন দিও আন্টিকে। আচ্ছা ঠিক আছে। ওই দিকের কি অবস্থা, আম্মু কই? তোমার আম্মুর অবস্থা তো ভালো না, প্রেশার বাড়ার ফলসে মনে হচ্ছে। একটু পর পরই কান্নাকাটি করে। হায় আল্লাহ, মামি, তানহা, তোফা, ওদের কি অবস্থা? ওই দিকের অবস্থা তো জানি না মা, ওরা আছে ওদের মতো। কেমন আর অবস্থা হবে, কান্নাকাটি করছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, সাবধানে আসিও। আচ্ছা আন্টি, রাখি। ফোন কাটতে নিয়ে চোখ ভিজে আসলো তিয়ার। এখনো বিশ্বাস হচ্ছে না যে তার শক্ত সামর্থ্য বদরাগী মেঝে মামা আর বেঁচে নেই। সত্যি কি বেঁচে নেই? মানুষের মৃত্যুটা এত সহজ কেন? ট্রেন আবার চলতে শুরু করেছে, কিন্তু এবার সাদিকের পরিবর্তে নুহাশ দিয়ার পাশে এসে বসলো। বিষয়টা দিয়ে বিরক্ত হলেও কিছু বলতে পারল না। ঘাড় ঘুরিয়ে সাদিককে খুঁজতে গিয়ে দেখলো সাদিক, মোহিত আর তন্নদের সাথে কার্ড খেলায় ব্যস্ত। দিয়ার মন খারাপ হলো। নুহাশকে না করা সত্ত্বেও সে দিয়ার জন্য খাবার নিয়ে এসেছে, সাথে এনেছে কফি। দিয়া চা কফির কোনোটাই খায় না। এসব গরম পানীয় খেতে গেলেই তার ঠোঁট না হলে জিভে পড়ে যায়, ঠিক করে খেতে পারে না। কিন্তু নুহাশের অনুরোধে আর ভদ্রতার খাতিরেই তাকে কফির ওয়ান টাইম গ্লাসটা হাত বাড়িয়ে নিতে হচ্ছে। নুহাশ টিস্যুতে মুড়িয়ে গ্লাসটা দিচ্ছিল দিয়াকে, কিন্তু দিয়া টিস্যুর জায়গাটা না ধরে খালি জায়গাটা ধরল, আর সঙ্গে সঙ্গে হাতে ছেঁকা লাগলো। দিয়ে লাফিয়ে উঠল। তখন কফি গ্লাসটা উল্টো হয়ে নুহাশের পাঞ্জাবি ভরে গেল। সরি সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না। নুহাশ কিছু মনে করারও জো পাচ্ছে না। পায়ের উড়ো জায়গাটা যেন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে তার। মারাত্মক রকম জ্বালাপোড়া করছে। তার উপর পাঞ্জাবিটা তো বিশ্রে দাগ হয়ে গেছে। নুহাশ চোখ মুখ খিচে হালকা শব্দ করল। নুহাশের অবস্থা দেখে দিয়া ভয়ে অস্থির, উৎকণ্ঠিত হয়ে বলল, 1 মিনিট, আমার কাছে অ্যান্টিসেপটিক আছে, আমি দিচ্ছি আপনাকে। নুহাশ আর্তনাদ করতে করতে বলল। অ্যান্টিসেপটিক লাগাবো কিভাবে? দিয়ে ব্যাগ থেকে অ্যান্টিসেপটিক টিউব বের করে বলল। আপনি ওয়াশরুমে চলে যান। দিয়া আর নুহাশের কথোপকথন শুনতে পেয়ে মোহিত, তোরনা আর সাদিক এগিয়ে আসলো। তুনা নুহাশকে এক হাতে ধরে বলল, কি হয়েছে দোস্ত? জলে জলে রে, খুব জলে। কি জলে? কি জলে দোস্ত? অদ্রির জন্য জলে? মোহিতের প্রশ্ন শুনে সাদিক হালকা করে মোহিতের গালে চড় দিল আর বলল, এখানে অদ্রি আসলো কোত্থেকে? কিসের সাথে কি বলিস তুই? নুহাশ আঙুল উঠিয়ে সাদিককে বলল। আরেকটা দে, আমার নামে আরেকটা দে। দিয়া বিচলিত কণ্ঠে বলল, আপনি আগে অ্যান্টিসেপটিকটা লাগিয়ে নিন না, নইলে তো জ্বলুনি বন্ধ হবে না। আমি জানি কেমন কষ্ট, আমারও একবার গরম তেলে হাত পুড়ে গিয়েছিল। হ্যাঁ, আসলেই অনেক কষ্ট। এই সাদিক, তুই নুহাসকে নিয়ে যা তো, ওয়াশরুমে যা। না না না, কাউকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। সামনে থেকে সাদা অ্যাপ্রন গায়ে একটা মেয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে, কি সমস্যা? তুনা মেয়েটির দিকে তাকিয়ে বলল, কফি লেগে পুড়ে গেছে। কোথায় পড়েছে? নুহাশ আক্রমণাত্মক ভঙ্গিতে বলল। সব কিছু বলতে হবে আপনাকে? নিজের চরকায় তেল দেন না। মেয়েটা অপ্রস্তুত ভাবে তাকালো। নুহাশ পোড়া জায়গায় হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। তুনা ফিসফিস করে মেয়েটিকে বলল, প্লিজ কিছু মনে করবেন না, ও মানুষটাই এমন রক্তটা। ইটস ওকে, আসলে আমি স্কিন স্পেশালিস্ট, তাই জানতে চাইছিলাম যদি কোনো হেল্প করতে পারি। নুহাশ বিড়বিড় করে বলল। আসছে স্কিন স্পেশালিস্ট? মেয়েটা নুহাশের বাণী শুনতে পেয়েও কোনো প্রতিক্রিয়া দেখালো না। তরুণা মেয়েটার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে নুহাশের পেছন পেছন গেল। সাদেক দিয়ার পাশে বসে সিটের সাথে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মোহিত দিয়াকে জিজ্ঞেস করল। আচ্ছা, পড়লো কিভাবে? দিয়া অপরাধী কণ্ঠে বলল, আমারই দোষ, আমি গ্লাসটা ঠিক মতো ধরতে পারিনি, আসলে অভ্যেস নেই তো, আমার হাত লেগেই গ্লাসটা উল্টে গিয়েছে। মোহিত হালকা নিচু হয়ে সাদিককে বিড়বিড় করে বলল, দোস্ত, এটা তো অদ্রির থেকেও নাদান।
অদ্রি বেটার ছিল। দিয়া ভ্রু কুঁচকে বলল। সরি, কি বলেন? সাদিক হাসার চেষ্টা করে বলল। আরে ওর কথা আর কি, ফালতু কথা শুধু। মোহিত, তুই যা তো এখান থেকে, ভাগ। মহিত দিয়ার দিকে তাকিয়ে বলল। ওয়াও, টাইম ক্লাস ধরাটা শিখে নিয়েন, জরুরি জিনিস। দিয়া মাথা দুলালো। সাদিক ফি করে হেসে মোহিতের পিঠে চড় দিয়ে বলল। গো আহেড। মোহিত চলে গেল, আর দিয়া সাদিকের দিকে তাকিয়ে রইল। ছেলেটার হাসি এত সুন্দর কেন? চিকন ঠোঁটগুলোর জন্য, নাকি চিকন দাঁতগুলোর জন্য? যাকে একবার ভালো লেগে যায় তার সবকিছুই ক্রমান্বয়ে ভালো লাগতে থাকে। সাদিক হাসি হাসি মুখে দিয়ার দিকে তাকিয়ে তৃপ্ত কণ্ঠে বলল। উপন্যাসের শেষটা সত্যি চমকপ্রদ ছিল। দিয়া মৃদু হাসল, তারপর বলল। এত জলদি শেষ করে ফেলেছেন? জলদি কোথায়, সারা রাত লেগেছে। আমার তো শেষ করতে 3 দিন লেগেছিল। আচ্ছা, আপনার যেহেতু শেষ, আমাকে দেবেন? আরেকবার পড়ে দেখতে ইচ্ছে করছে আমার। অবশ্যই। এমন সময় হন্তদন্ত হয়ে তূর্ণা ছুটে আসলো, অস্থির গলায় বলল। দোস্ত, বেচারা নুহাসের অবস্থা খুব খারাপ। যে জায়গায় জ্বলুনি সে জায়গায় নাকি এখন মারাত্মক চুলকানি হচ্ছে। কথাটা শুনে দিয়া জিভ কাটল। সঙ্গে সঙ্গে ব্যাগে হাত দিয়ে দেখলো অ্যান্টিসেপটিক তার কাছেই রয়ে গেছে। নুহাসকে যেটা দেয়া হয়েছে সেটা ইচিং ক্রিম। দিয়ার অ্যালার্জির সমস্যার জন্য এই ক্রিমটাও ব্যাগে রাখতে হয়। দুইটার টিউব একই রঙের হওয়ায় গরমিল লেগে গেছে। কি হবে এবার? সাদিক বলল। চুলকানি হচ্ছে মানে? অ্যান্টিসেপটিক লাগালে চুলকানি হয় নাকি? আমিও তো বুঝলাম না কিছুই। দিয়া অনুশোচনা ভরা চাহনি দিয়ে বলল। আচ্ছা, আশেপাশে কি কোনো ফার্মাসি আছে? ফার্মেসি কেন? অ্যান্টিসেপটিকের জায়গায় অ্যান্টি ইচিং ক্রিম লাগালে ইনফেকশন হয়ে যাবে না তো? সাদিক আর তূর্ণা প্রশ্নবোধক চাহনি দিয়ে দিয়ার দিকে তাকিয়ে রইল। সাদিক আর দিয়া পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটছে। তাদের গন্তব্য সামনের ফার্মেসির দোকান। নচের পড়ে যাওয়া জায়গাটা ক্রমশ কুঁচকে আসছে, অবস্থা অবনতির দিকে। জ্বালাপোড়া তো কমছেই না, বরং চুলকাতে চুলকাতে আরও 12টা বেজে গেছে স্ক্রিনে। সম্পূর্ণ ঘটনা শুনে সেই সাদা আপন গায়ে জড়ানো স্কিন স্পেশালিস্ট মেয়েটি এক বিশেষ ক্রিমের পরামর্শ দিল। সেটা কিনতে দিয়ার সাদিক ফার্মাসিতে যাচ্ছে। আর সৌভাগ্যবশত ট্রেনটাও এমন একটা জায়গায় এসে থেমেছে যেখানে 3-4টা ফার্মেসির দোকান অনায়াসে পাওয়া যায়। সাদিক প্রথমে একটা আসতে চেয়েছিল, কিন্তু দিয়া এক প্রকার জোর করে সাদিকের সাথে আসলো। আর তারপরেই ঘটল বিপত্তি। দিয়া আর সাদিক ফার্মেসিতে ঢুকে পড়ার পর ট্রেন হঠাৎই ছুটতে শুরু করলো। অথচ ট্রেন স্থগিত থাকার সময় সীমা ছিল আধা ঘন্টা। যেখানে সময় পেরিয়ে গেলেও ট্রেন নড়তে চায় না, সেখানে 10 মিনিট আগেই ট্রেন বুলেটের গতিতে ছুটতে শুরু করবে এমনটা ধারণা দিচ্ছিল। দিয়া আর সাদিক হুড়মুড়িয়ে ফার্মেসি থেকে বের হয়েও ট্রেন ধরতে পারল না। ততক্ষণে ট্রেন নাগালের বাইরে। মাঝখান থেকে দুজনই হাঁপিয়ে উঠল। তারপর একটা বেঞ্চিতে বসে পড়ল দুজন। দিয়া হাঁপাতে হাঁপাতে সাদিকের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। কি হবে এবার? সাদিক ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালো, যার অর্থ কি জানে। দিয়া হতাশ হয়ে মুখে হাত ঠেকালো। তার ইচ্ছে করছে জোরে একটা চিৎকার দিতে। কি হলো এটা? কি হলো? এয়ার কন্ডিশনার যুক্ত ট্যাক্সিতে দিয়া জানালার সাইড ঘেঁষে বসে আছে। বিপরীত দিকে বসে আছে সাদিক। তাদের গন্তব্য এখন বটতলী রেলওয়ে স্টেশন, যেখানে সুবর্ণ এক্সপ্রেসের ট্রেন থামবে। ট্রেনের আগেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে তারা, যদিও সেটা সম্ভবপর হয়ে উঠবে কিনা জানা নেই তাদের। দিয়ার মনে হচ্ছে ট্যাক্সিটা খুব দ্রুত গতিতে চলছে। রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলেই তো দেখা যাবে নুহাস, মোহিত, তূর্ণার সাথে। ট্রেন থেকে দিয়ার হ্যান্ডব্যাগ আর অতি যত্নের সেলফোন সংগ্রহ করতে পারলেই ঝামেলা শেষ। তারপর সবাই চলে যাবে নিজস্ব ঠিকানায়। সাদিকের সাথে আর কখনো দেখা হওয়ার সুযোগও থাকবে না। দিয়ার ভীষণ ইচ্ছে করছে সাদিকের ফোন নম্বর কিংবা ফেসবুক আইডি জিজ্ঞেস করতে, কিন্তু সাদিক দিয়ার ব্যাপারে তেমন কোনো আগ্রহই দেখাচ্ছে না। তাই দিয়াও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সাদিককে কিছু বলতে পারছে না। অন্তত সাদিক কোন ভার্সিটিতে পড়ে সেটা জানতে পারলেও হতো। অবশ্য সে কি আদৌ কোনো ভার্সিটিতে পড়ে নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট, সেটুকু তথ্য দিয়ার জানা নেই। মনের কৌতূহল চেপে রাখতে না পেরে দিয়া জিজ্ঞেস করেই বসল। আচ্ছা, আপনি কি স্টাডি করেন? সাদিক ফোনের স্ক্রিনে চোখ রেখে মাথা চেকালো, যার অর্থ হ্যাঁ। দিয়া বলল। কিসে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফাইনাল ইয়ার। ও, কোন ভার্সিটি? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আপনি কি বুয়েটের কথা বলছেন? সাদিক ফোনটা পকেটে রাখতে রাখতে বলল। হ্যাঁ, আপনি কিসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার। সাদিক অবাক চোখে তাকালো, তারপর বলল। কোন কলেজ? ঢাকা ক্যান্টনমেন্ট। আমি আপনাকে যতটুকু পিচ্ছি ভেবেছিলাম আপনি তো তার থেকেও পিচ্ছি।
সাদিকের কথায় দিয়ার মুখ এতটুকু হয়ে গেল। সাদিক হেসে বলল, তাহলে তো তুমি করে বলাই যায়। এত জুনিয়র মেয়েকে আপনি করে বলাটা ঠিক মানায় না। হ্যাঁ অবশ্যই তুমি করে বলবেন, কিন্তু পিচ্ছি বলবেন না। সাদিক আবার হাসল। এমতাবস্থায় ফোন বেজে উঠল সাদিকের, নুহাসের ফোন। সাদিক ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যালো নুহাস। কই তোরা? প্রায় কাছাকাছি। তোরা কোথায়? ট্রেন তো ওই আগের জায়গাতেই আটকেই আছে মামু, নড়েও না সরেও না। কি বলিস? কান্দুনিটা কই? নুহাসের প্রশ্ন শুনে সাদিক ইতস্ত দৃষ্টিতে দিয়ার দিকে তাকালো। দিয়া ভ্রুকুচকে তাকিয়ে আছে। আবদ্ধ গাড়ির স্তব্ধ পরিবেশে ফোনের অপর পাশ হতে আগত এই শব্দগুলো স্পষ্ট কানে আসছে দিয়ার। সাদিক গলা খাকিয়ে বলল, আছে। এখন রাখছি, স্টেশনে নেমে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। সাদিক ফোনটা নামাতে দিয়া প্রশ্ন করলো, কাঁদুনিকে? সাদিক দিয়ার দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তুমি? দিয়া লজ্জা পেল। দিয়ার অজান্তেই তার নামকরণ করা হয়ে গেছে, তাও আবার এরকম একটা অদ্ভুত নাম। সে কাঁদছিল বলে কি তার এই নাম কাঁদুনি? সাদিক ক্রমাগত ফোন করে যাচ্ছে নুহাসকে, কিন্তু নুহাস ফোন তুলছে না। তরুণার ফোনটাও সুইচ অফ। সুবর্ণ এক্সপ্রেসের ট্রেন এখনও বটতলী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়নি। সাদিক আর দিয়া পৌঁছেছে প্রায় 10 মিনিট। দিয়া সাদিকের পাশে দাঁড়িয়ে পারিপার্শ্বিক পরিবেশ দেখছে, আর সাদিক ফোন করছে। নুহাস তরুণাকে ফোনে না পেয়ে মোহিতকে ফোন করার সিদ্ধান্ত নিল সাদিক। তখনই ঘটল একটি অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ এক ছিনতাইকারী এসে সোমবারই সাদিকের ফোনটা কেড়ে নিয়ে দৌড় লাগালো। সাদিক জোরে চেঁচিয়ে উঠল, অতঃপর সেও দৌড় লাগালো। তাও একা নয়, দিয়ার হাত ধরে দৌড়। ঘটনা আকস্মিকতা দিয়ে কিছু বুঝে ওঠার আগেই সে আবিষ্কার করলো সাদিক তার হাত ধরে ছুটছে। তাও রাস্তা কাঁপিয়ে ছুটে চলেছে। দিয়ে দৌড়াতেও পারছে না, আবার সাদিকের হাতও ছাড়াতে পারছে না। তার মনে হচ্ছে এখনই সে হুজুর খেয়ে পড়ে যাবে। তারপর খুব সিরিয়াস একটা ঘটনা ঘটবে। এক পর্যায়ে সাদিক ছুটন্ত অবস্থায় দিয়েকে বলল, দৌড়াতে পারো না তুমি? দ্রুত এসো, ফাস্ট, ধরতে হবে চোরটাকে। এদিকে দিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে না, নিঃশেষ আটকে আসছে। এত দ্রুত দৌড়ানো অসম্ভব। দিয়ার করুণ অবস্থা আর চোরটির নাগালে বাইরে যাওয়া দেখে সাদিক হতাশ হয়ে থেমে গেল। দিয়ে সাদিকের হাত ছেড়ে রাস্তায় বসে পড়ল। এক ফোঁটা শক্তিও তার মধ্যে অবশিষ্ট নেই। সাদিকের ভীষণ রাগ হচ্ছে। সে কেন ধরতে পারল না চোরটিকে? কেন পারল না? সাদিক দিয়ার দিকে তাকিয়ে দেখল দিয়া হাঁপানে রোগীর মতো খালি হাঁপাচ্ছে। চোখ মুখ টকটকে লাল, শরীর থেকে ঘাম ঝরছে। সাদিক প্রশ্ন করল, কোথাও বসবে? দিয়া দ্রুত মাথা ঝাঁকালো, মানে বসবে। দলিযুক্ত একটা বেঞ্চের উপর দুজন বসে আছে। দিয়ার এখনো শ্বাসকষ্ট হচ্ছে, সাথে পায়ের পেশিতেও টান টান ব্যথা হচ্ছে। এমন দৌড় সারা জীবনে কোনোদিন দৌড়ায়নি সে। সাদিক মাথা নিচু করে বসে আছে, তার চোখ মুখে হতাশা। দিয়া সেটা লক্ষ্য করে বলল, ফোনটা কি খুব দামি ছিল? সাদিক উদাসী কণ্ঠে বলল, ফোনের ইনফরমেশনগুলো খুব দামি ছিল। সাদিক বেঞ্চের তড়াক উঠে দাঁড়ালো, চোখে মুখে ডলা দিয়ে বলল, চলো, চোরটাকে খুঁজে বের করতে হবে। মানে চোরকে কোথায় খুঁজবেন আপনি? ওটা কি আর পাওয়া যাবে? জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। থানায় যাবো, চলো। থানায়? ওসি সাহেবের সামনে দুটি চেয়ারে দিয়া আর সাদিক বসে আছে। ওসি সাহেবের মুখ পানের রসে টইটুম্বর। বিশাল ভুঁড়িটা দৃশ্যমান রেখে এক চেয়ারের সাথে হেলান দিয়ে অন্য চেয়ারের উপর পা তুলে বসেছেন ওসি সাহেব। পা দুখানা অবিরত নাড়াচ্ছেন তিনি। হাতে ছোটখাটো মাপের একটা কঞ্চি নিয়ে সেটি ঘোরাতে ঘোরাতে ওসি সাহেব জিজ্ঞেস করলেন, কি চুরি হয়েছে? ফোন। কি ফোন? মডেল কি? সাদিক ফোনের মডেল বলল। ওসি সাহেব জিজ্ঞেস করলেন, কোন জায়গা থেকে চুরি হয়েছে? বটতলী রেলওয়ে স্টেশন। ওসি সাহেব মৃদু হেসে ডান্ডাটা টেবিলে রাখলেন। সাদিকের দিকে ঘুরে মাথা দুলিয়ে বললেন, চা খাবেন? না। ওসি সাহেব দিয়ার দিকে তাকালেন। আপনি খাবেন? জি না। ওসি সাহেব অপ্রসন্ন গলায় বললেন, কেন খাবেন না? আরে খান, এখানকার চাটা অনেক ভালো হয়, খেলে বুঝবেন। ওই আব্বাস। গলা উঁচু করে ডেকে উঠলেন ওসি সাহেব। দিয়ার মনে হলো আব্বাস কোনো বয়স্ক লোক হবে, কিন্তু সেটা একদমই না, বরং আব্বাস একটা 12-13 বছরের ছেলের নাম। ছেলেটি ধূসর রঙের স্যান্ডো গেঞ্জির সাথে খয়েরি রঙের হাফ প্যান্ট পরেছে। গেঞ্জিটা একপাশে হালকা ছেঁড়া। বয়স ওজনে মোটামুটি লম্বা, তবে গায়ের গড়ন হাড্ডিসার রোগীর মতো। ছেলেটি ওসি সাহেবের সামনে এসে দাঁড়ালে ওসি সাহেব বললেন, 3টা চা, সাথে বিস্কুট বলি। সাদিক উত্তর দিল না। দিয়া বলল, না লাগবে না, আপনি শুধু ফোনটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। ওসি সাহেব আব্বাসের দিকে তাকিয়ে বললেন, খালি 3টা চা, জলদি আনবি। ছেলেটি মাথা তুলে চলে গেল। ওসি সাহেব টেবিলের সাথে ঝুঁকিয়ে সাদিক দিয়ার দুজনের দিকে ইশারা করে বললেন,
সম্পর্ক কি? আমার ছোট বোন। সাদিকের উত্তরে দিয়া বিস্মিত দৃষ্টিতে তাকালো। শেষমেশ ছোট বোন? আর কোনো পরিচয় কি ছিল না দেওয়ার মতো? ওসি সাহেব অপ্রীতিকর হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বললেন, ডিএনএ টেস্টের রিপোর্ট আছে? মানে কিসের ডিএনএ টেস্ট? ওসি সাহেব তার অতি যত্নের ডান্ডেটা দিয়ার দিকে তাক করে বললেন। বললেন না উনি আপনার বোন, তা ভাই বোন হলে ডিএনএ রিপোর্ট মিলবে নিশ্চয়ই। সাদিক কপালে বিরক্তির ভাঁজ টেনে বলল, আজব তো, ভাই বোন কি শুধু রক্তের সম্পর্ক থেকেই হয়? পাতানোর সম্পর্ক হতে পারে না? এই তো এখানেই যত সমস্যা। আমি কিভাবে বিশ্বাস করি যে আপনারা সত্যিই ভাই বোন, অন্য কিছু না? এটা কেমন কথা? আর আপনাকে বিশ্বাস করাতে হবে কেন? আমাদের মধ্যে কেমন সম্পর্ক সেটা আমরা বুঝে নিব। আপনি নিজের কাজ নিজে গিয়ে ভাবুন। আমার বাসা ঢাকা ক্যান্টনমেন্টে, ওটা জানি না। ওসি সাহেব রসিকতাপূর্ণ হাসি দিলেন। বোনের বাসা কোথায় সেটাও জানেন না? কেমন ভাই আপনি! বাসা কই ম্যাডাম? আমার বাসা মিরপুর 12 নম্বরে। ওসি সাহেব ভ্রু কুঁচকালেন। আপনারা দুজনেই তো তাহলে ঢাকার বাসিন্দা, হঠাৎ এখানে আসার কি উদ্দেশ্য? আমরা ফ্রেন্ডরা মিলে ট্যুরে এসেছি। হোটেল ভাড়া করা আছে আমাদের। আর দিয়া এসেছে ওর মামার বাসায়। তাহলে আপনারা দুজন একা কেন? দুজন মানুষ একা কিভাবে হলো? না, আমি বলতে চাইছি আপনার ফ্রেন্ডরা কই? আমরা ট্রেন মিস করেছি, তাই মাঝ রাস্তায় আলাদা হয়ে গেছি। বাহ, যা বলবেন তাই বিশ্বাস করব। হিন্দি সিনেমা। আপনার নানু বাসার ঠিকানা বলুন, ফোন নম্বর দিন আপনার নানার। আমার নানা তো ফোন চালায় না। তাহলে যে ফোন চালায় তার নাম্বার বলুন। আপনার বাবার নম্বরেই বলুন, ফোন করতে হবে আপনার বাসায়। দেখুন, আমি অবশ্যই নাম্বার দিতাম, কিন্তু আমার কাছে তো ফোন নেই। ফোন তো ট্রেনেই ফেলে এসেছি, সাথে ব্যাগটাও ট্রেনে। আর কারো নাম্বার মুখস্থ করে রাখিনি আমি। আপনাদের কথা কেন বিশ্বাস করব আমি? সাদিক উঠে দাঁড়ালো, তারপর বলল, আপনাকে বিশ্বাস করতে হবে না, আমরা চলে যাচ্ছি। দিয়া চলো। দিয়া উঠে দাঁড়ালো। ওসি সাহেব ব্যস্ত হয়ে বললেন, আরে দাঁড়ান দাঁড়ান, মানে বসেন, চা খেয়ে যান। চা লাগবে না। এমন সময় আব্বাস 3 কাপ চা সহ ভেতরে ঢুকলো। সাথে বড় সাইজের 3টা টোস্টও আছে। ওসি সাহেব টোস্ট দেখে বললেন, কিরে, শুধু চা চেয়েছি, আবার টস কেন? খাই ফেলেন স্যার, এটা আমার পক্ষ থেকে দিছে যে ফ্রি। ওসি সাহেব হো হো করে হাসলেন। টোস্ট মুখে দিয়ে বললেন, কি উপলক্ষে? চোরাবাজার থেকে নতুন মোবাইল কিনেছি তো স্যার, খুব দামি মোবাইল, মাত্র 2000 টাকায় পাই গেছি। সাদিক চোখ বড় করে আব্বাসের হাতের ফোনটা কেড়ে নিল আর বলল, এটা তো আমার ফোন। দিয়া বিস্ফোরিত চোখে তাকালো আর বলল, আপনি শো? আরে শিওর মানে 100%। আমার ফোন আমি চিনব না? আব্বাস ফোনটা সাদিকের হাত থেকে নিয়ে বলল, এসব কি বলতেছেন ভাই? এটা আমার মোবাইল, আমি টাকা দিয়ে কিনছি, বললেই হয়ে গেল নাকি আপনার? সাদিক জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখ ভাই, তুই আমাকে ফোনটা দিয়ে দে, আমি তোকে 2000 টাকা দিচ্ছি। না না, আমার টাকা লাগবে না, যে আপনার টাকা আপনি রাখেন। ওসি সাহেব জিজ্ঞেস করলেন, এই দাঁড়া দাঁড়া, আব্বাস, তুই এই মোবাইল কোন জায়গা থেকে কিনেছিস? চোরবাজার থেকে স্যার, ওইখানে আরও অনেক ভালো ভালো মোবাইল আছে। ভাই, আপনার দরকার লাগলে আপনি আরেকটা কিনে নিন, আমার মোবাইল আমি দিতে পারবো না। চোর বাজারটা কোন জায়গায়? চকবাজারে আর কি। ভাই 2000 না, তোকে আমি 5000 টাকা দিব, তুই ফোনটা দিয়ে দে প্লিজ। আমি আমার মোবাইল কি জন্য দিব আপনাকে? আচ্ছা 6000, 7000? আব্বাস চোখ মুখ গোজ্জল করে বলল, 8000 দিবেন? হ্যাঁ দিব, তুই ফোনটা দে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, কিন্তু 8000 টাকাই পাক্কা। ঠিক আছে। দিয়া ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে সাদিককে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, এই ফোনের মধ্যে এমন কি আছে যে আপনি এটার পেছনে 8000 টাকা খসালেন? খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা ভুল মানুষের হাতে গেলে প্রবলেম হতে পারে। আপনার ফোনে পাসওয়ার্ড দেয়া নেই? পাসওয়ার্ড না, পিনকোড আছে, কিন্তু খুব সহজ পিনকোড, যে কেউ ইজিলি গেস করতে পারবে। তাই নাকি? কি পিনকোড? শাল 2024। এত সহজ পিনকোড দেওয়ার মানেটা কি? যেন ভুলে না যাই। আমার আবার হুটহাট ভুলে যাওয়ার রোগ আছে। আপনি নিজের ডেট অফ বার্থও দিতে পারতেন। সেটা আগে ছিল, কিন্তু কাজিন, ফ্রেন্ড আর ছোট ভাই বোনদের জ্বালায় চেঞ্জ করতে হয়েছে। রিসেন্ট এটা দিয়েছি। আর এখন যে আমি জেনে গেলাম? সমস্যা নেই তো? না, আপনি তো আমাকে ছোট বোনের মতোই দেখেন, তাই বললাম। সাদিক শব্দ করে হাসলো, হেসে বলল, ওসি সাহেবের সামনে ছোট বোন ছাড়া আর কি বলা যেত? ও, কথাটা শুধু ওসি সাহেবের জন্যই প্রযোজ্য ছিল? তার মানে আপনি আমাকে ছোট বোনের নজরে দেখেন না? তাহলে কি নজরে দেখেন? কথাটা বলে দিয়া থমকে গেল। এটা কেমন প্রশ্ন করে ফেলল সে?
ইচ্ছে করছে নিজের গালেই জুতোর বাড়ি দিতে। সাদিক দিয়ার প্রশ্নে কোনো উত্তর খুঁজে পেল না। সে দিয়াকে কি নজরে দেখে সেটা এখন বলা যাবে না, তাই প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে সাদিক বলল, টঙের দোকান, চা খাবে? সাদিকের পাল্টা প্রশ্ন শুনে দিয়া আরো একটু লজ্জা লাগলো। ছেলেটা কৌশলতার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে। দিয়া মাথা দুলিয়ে বলল, খাওয়া যায়। সাদিক মৃদু হেসে সামনে চলতে ইশারা করলো। দিয়াকে পেছনে ফেলে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো সাদিক। ছেলেটির মুখে রহস্যময় হাসি। দিয়া বুঝতে পারল না এই হাসির মানে কি, পজিটিভ নাকি নেগেটিভ। চা নামক অখাদ্যটি দেখলে দিয়ার জ্বর আসে। কফিরি কোনো মতে হজম করতে পারলেও চা কখনো দিয়ার পেটে হজম হয় না। জীবনে এমন কোনো দিন নেই যে চা খেতে গিয়ে তার জিহ্বা পড়েনি, আজকেও পড়বে। এই ব্যাপারে দিয়া নিশ্চিত। কিন্তু তবুও সে সাদিকের সাথে চা খেতে রাজি হয়েছে তার একটাই কারণ, ভোর সকালে টঙের দোকানে বসে ক্লাসের সাথে এক কাপ চা খাওয়ার মজাটা দিয়ে উপলব্ধি করতে চায়। সাদিক পাশে থাকলে শুধু চা কেন, চায়ের সাথে হারপিক মিশিয়ে খেয়ে নিতেও কোনো আপত্তি নেই। একটা পিচ্ছি ছেলে 2 কাপ চা হাতে সাদিক আর দিয়ার কাছে আসলো। সাদিক নিজের কাপটা নিয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, কাচের কাপ নেই? আছে তো। কাচের কাপে ভাইয়া, আপু ওয়ান টাইমে খেতে পারবে না। আচ্ছা। ছেলেটা কাচের কাপে চা ঢেলে দিল। দিয়া চায়ের কাপ হাতে নিয়ে প্রথমেই সাদিকের দিকে তাকালো। সাদিকও তার দিকেই তাকিয়ে আছে। দিয়া অপ্রস্তুত ভাবে হাসলো। সাদিক বলল, প্রথমে ফু দিবে, তারপর ঠোঁট ছোঁয়াবে। আগে জিভে দিবে না, তাহলে পুড়ে যেতে পারে। দিয়া মুখ কালো করে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি চা খেতে পারি না? সাদিক হেসে চায়ের কাপে চুমুক দিল। তারপর বলল, তোমার কাপ ধরে স্টাইল দেখে বোঝা যাচ্ছে তুমি কতটা আনাড়ি। সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবে। বলেই সাদিক আরেকবার কাপে চুমুক দিল। তারপর চশমা ঠিক করে পারিপার্শ্বিক পরিবেশে চোখ বোলাতে লাগলো। দিয়া এখনো সাদিকের দিকে তাকিয়ে আছে। যতবার ছেলেটা চশমা ঠিক করে, দিয়ার ইচ্ছে হয় চশমাটা খুলে নিয়ে আবার চোখে পড়িয়ে দিতে। ইস, এটা কেমন ইচ্ছা! আকাশ ছোঁয়া ইচ্ছা জীবনে কোনোদিন পূরণ হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। দিয়া হতাশার নিঃশ্বাস ছাড়ল। সাদিক খালি কাপটা এক ঢিলে ডাস্টবিনে ফেলল। দিয়ার দিকে তাকিয়ে বলল, এবার আমাদের যাওয়া উচিত। ট্রেন এতক্ষণে এসে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, চলুন। সাদিক নুহাসকে ফোন করার কথা ভাবছিল। পঞ্চুরির ঘটনাকে কেন্দ্র করে অনেকটা সময় নষ্ট হয়েছে তাদের। এতক্ষণে সবাই ট্রেন থেকে নেমে স্টেশনে হয়তো দিয়া সাদিকের জন্য অপেক্ষা করছে। সাদিক ফোন করতে গিয়ে আবিষ্কার করলো তার ফোনে সিম নেই। সাদিক শব্দ করলো, ও শেট, কি হয়েছে? আমার ফোনের সিম গায়েব। এবার ফোন করি কিভাবে? নতুন সিম কিনতে গেলেও তো ঝামেলা, খুঁজে পাওয়া জটিল হয়ে যাবে না ওদের? আচ্ছা, আমরা আগে স্টেশনে যাই, গিয়ে দেখি। কিন্তু এত বড় জায়গায় ফোন দেয়া ছাড়া খুঁজে বের করা তো টাফ। সাদিক আর দিয়া সিএনজিতে ওঠার সময় ঘটলো আরেক ঘটনা। দেয়া দেখলো এক মৃত ব্যক্তিকে কাফন পরানো অবস্থায় সবাই নিয়ে যাচ্ছে। আতরিক গন্ধ আর মানুষের কান্নাকাটি হাহাকার করার শব্দ কানে বাজছে দিয়ার। অচিরেই চোখ দূরে ভরে আসলো তার। কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হয়ে গেল সে। সাদিক শব্দ করে দিয়ার মনোযোগ আকর্ষণ করলো। এই যে মিস দিয়া মির্জা। দিয়া সাদিকের ডাকে ভ্রু কুঁচকে তাকালো। দিয়া মির্জাকে? কেন তুমি? আমার নাম দিয়া, মির্জা না। তুমি তো বলেছিলে তোমার খালামণি দিয়া মির্জাকে দেখে তোমার নাম দিয়া রেখেছে। তাহলে দিয়া মির্জা বলে দোষ কোথায়? অবশ্যই দোষ আছে। আপনি আমাকে দিয়া মির্জা বলতে পারেন না, কারণ এটা আমার নাম না। ঠিক আছে দিয়া মির্জা। তুই আরো একটু ভ্রু কুঁচকাল। ছেলেটাকে নিষেধ করা সত্ত্বেও সে বলছে। মৃত ব্যক্তির সাথে মানুষজন এবার সাদিক দিয়ার সিএনজি এর অনেকটা কাছে চলে এসেছে। ভিড় জমে উঠেছে জায়গাটায়। সাদিক আর দিয়া সিএনজিতে উঠে বসার পরও সিএনজিওয়ালা থেমে রইল, রাস্তার ভিড় কমার অপেক্ষায়। ততক্ষণ দিয়া ওই মৃত মানুষটির দিকেই তাকিয়েছিল। তার মামাকেও কি এতক্ষণে কবর দিয়ে ফেলা হয়েছে? খালামণি মা নিশ্চয় দিয়াকে 100 বারের বেশি ফোন দিয়ে ফেলেছে। এখনো হয়তো ফোন দিচ্ছে, কিন্তু দিয়ার কাছে তো ফোনটাই নেই। সে ওখানকার খবরও জানতে পারছে না কিছু। আমাকে যদি সত্যিই কবর দিয়ে দেওয়া হয় তাহলে ভালোই হবে। মৃত মুখটা তাকে আর দেখতে হবে না। আগের হাসি খুশি প্রাণবন্ত চেহারাটাই সে মনে রাখতে চায়। দিয়ার কান্না পাচ্ছে ভীষণ। সাদিকের সামনে অন্যদের চোখ মুছে কাঁদতে লাগলো দিয়া। সাদিক বিষয়টা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। নীরবে দিয়ার কান্না দেখতে লাগলো। প্ল্যাটফর্মে বসেও মেয়েটা এভাবেই কাঁদছিল। তখনও সাদিক লুকিয়ে লুকিয়ে দিয়ার কান্না দেখছিল।
আর এখনও একইভাবে দেখছে। তখন আলাদা একটা খারাপ লাগা কাজ করছিল সাদিকের মনে, আর এখন যেন সেই খারাপ লাগাটা শত গুণে বৃদ্ধি পেয়েছে। মেয়েটা কাঁদলে নাকের ডগা আর গাল দুটো লাল টুকটুকে হয়ে যায়, চোখগুলো হালকা ফুলে আসে, অন্যরকম দেখতে লাগে। যদি সম্ভব হতো তাহলে ওই কান্নারত মেয়েটির প্রেমে হাবুডুবু খেত সে। তখন হয়তো সেই পৃথিবীর প্রথম পুরুষ হতো যে কিনা প্রেয়সীর কান্নায় প্রেমে পড়েছে। কিন্তু দিয়ার প্রেমে পড়া তার পক্ষে অসম্ভব বিষয়। শুধু দিয়া কেন, সে চাইলেও কোনোদিন কারো প্রেমে পড়তে পারবে না। তবে এই মুহূর্তে দিয়ার কান্নাটা সাদিকের সহ্য হচ্ছে না। এলোমেলো লাগছে সবকিছু। কেন কাঁদবে মেয়েটা এইভাবে? সে যেন মেনে নিতে পারছে না। আচ্ছা, দিয়া কি তার মামার কথা মনে করে কাঁদছে? সাদিক জিজ্ঞেস করল। তোমার কি মামার কথা মনে পড়েছে? দিয়া ক্রন্দনরত অবস্থায় উত্তর দিতে পারল না, তাই শুধু মাথা নাড়ল। সাদিক বলল, স্টেশনে যাওয়ার দরকার নেই, আগে চলো তোমার নানু বাড়ি যাই। দিয়া ফুলে থাকা চোখগুলো হালকা বড় করে বলল, মানে? অ্যাড্রেস কি তোমার নানু বাড়ির? দিয়ার কপাল কুঁচকে এলো। এই মুহূর্তে অ্যাড্রেস মনে পড়ছে না। কি যেন ছিল? এর আগে কখনো সে একা একা চট্টগ্রাম আসেনি। যতবার এসেছে মা বাবার সাথে, তাই ফুল অ্যাড্রেস জানার প্রয়োজনও পড়েনি। কিন্তু এখন তো ভীষণ প্রয়োজন। ফুল অ্যাড্রেস বলতে না পারলে সাদিক তাকে বোকা মেয়ে ভাববে না তো? সাদিক তাকাতা দিয়ে আবার জিজ্ঞেস করল, কি অ্যাড্রেস বলো, কোন জায়গা? পাহাড়তলি, কলসি। কি, এইটা আবার কেমন জায়গা? জানি না, জায়গার নাম কলসি, এতটুকুই মনে আছে শুধু। কলসি নামের কোনো জায়গা চট্টগ্রামের অলিতে গলিতে আছে বলে তো আমার মনে হয় না। তুমি ঠিক করে মনে করো। আমার মনে পড়ছে না। জায়গাটা পাহাড়ি এলাকায়, আর সামনে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, তার অপোজিটেই আমার নানু বাড়ি গেট। বাসে করে আসলে একদম গেটের সামনেই নামা যায়। এক মিনিট, তুমি কি খুলশির কথা বলছো? পূর্ব পাহাড়তলি? হ্যাঁ হ্যাঁ, খুলসি, মনে পড়েছে। সাদিকের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে যেটা ভাবছে সেটা যেন কখনোই না হয়। কনফিউশন ক্লিয়ার করতে সাদিক জিজ্ঞেস করল, নাম কি তোমার মামার? নজির আহমেদ। আর বড় মামার নাম সাইদ আহমেদ। আমার নানা আব্দুল লতিফ। তুমি এতক্ষণ বলনি কেন তোমার নানু বাসা এত বড় একটা জায়গায়? বলে কি হতো? একটা মজার ব্যাপার হতো। কি মজার ব্যাপার? সেটা পরে বলবো, আগে চলো তোমার নানু বাসায় যাই। সাদিক সিএনজিওয়ালাকে উদ্দেশ্য করে বলল, মামা, খুলশি পূর্ব পাহাড়তলি চলুন। সিএনজি চলতে শুরু করলো। সাদিক দিয়াকে বলল, আচ্ছা, কিভাবে মারা গেলেন তোমার মামা? স্ট্রোক করেছেন। অনেক দিন হসপিটালে ছিলেন, সিরিয়াস কন্ডিশন। ডক্টর তো বলেই দিয়েছিলেন মামা আর 2-2.5 বছর বাঁচবেন। হার্টে ব্লকেজ হয়ে গিয়েছিল ওনার। 2 বছর আগেও মামাকে ঢাকায় আনা হয়েছিল চিকিৎসার জন্য। গুলশানের ইউনাইটেড হসপিটালে ভর্তি ছিলেন তিনি। তখন থেকেই অবস্থা ক্রিটিক্যাল। রিং পরানোর কথা ছিল, তাই না? হয়তো উনি বাঁচতে পারতেন, আল্লাহ জানেন। এটা আমরা কেউ বলতে পারি না। জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ। আল্লাহ যতদিনের হায়াত দিয়ে রেখেছেন ততদিনই তো মানুষ বাঁচবে। তা ঠিক, কিন্তু তবুও আমি বলবো তোমার মামা জীবনের প্রতি খামখেয়ালিপনা দেখিয়েছেন। আপনি চেনেন আমার মামাকে? শুধু চিনি বললে ভুল হবে, খুব ভালো করেই চিনি। কিভাবে? তুমি নাসির আঙ্কেলকে চেনো নিশ্চয়ই। আপনি কি নাসির আঙ্কেলের ছেলে? হ্যাঁ। দিয়ে অবাক হলো। নাসির আঙ্কেলের এত সুন্দর একটা ছেলে আছে, অথচ সে কখনো দেখেইনি। শৈশবের সিংহভাগ সময়ই তো দিয়া তার নানু বাসায় কাটিয়েছে। নাসির আঙ্কেল তো বেশিরভাগ সময় দিয়ার মামার সাথে থাকতেন। সেই সুবাদে নাসির আঙ্কেলের সাথে দিয়ার অসংখ্যবার দেখা হয়েছে, কিন্তু কখনো সাদিকের সাথে দেখা হয়নি কেন? না, একবার দেখা হয়েছিল, কিন্তু সেটা অনেক বছর আগে। তখন দিয়া ক্লাস 3-তে পড়তো। নাসির আঙ্কেল তার ছেলেকে নিয়ে দিয়ার নানু বাড়িতে এসেছিলেন। তখন সেই কালো করে লম্বা ছেলেটাই আজকের সাদিক। দিয়ে ভাবতেই পারছে না। ব্যাপারটাই তার খুশি হওয়ার কথা হলেও অন্য একটা বিষয় মনে পড়ে দিয়া একদমই খুশি হতে পারছে না। তারপর দিয়ার খুব অস্বস্তি লাগছে এই ভেবে যে ছোটবেলায় সাদিকের সাথে যখন দিয়ার দেখা হয়েছিল, দিয়ে তখন একটা হাফ প্যান্টের সাথে হলুদ ফতে পড়েছিল। সাদিক কি এটা মনে রেখেছে? তাহলে তো ভীষণ লজ্জার ব্যাপার হবে। সাদিক আর দিয়া গন্তব্যস্থলে পৌঁছে এক আশ্চর্যজনক ব্যাপার টের পেল। নহাস, তরুণা, মোহিত সবাই এই মরা বাড়িতেই উপস্থিত। সবুজ রঙের টিরের সদর দরজাটি বিশাল বড়, কিন্তু প্রবেশপথটা একটু সংকীর্ণ। ডানে বামে নালা। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেই সম্পূর্ণ পরিবেশটা বদলে যায়। একদম যেন সবুজের নীড়। প্রথমেই বড় একটা লম্বা রাস্তা অতিক্রম করতে হয়। রাস্তার দুই পাশে অসংখ্য গাছ, তবে কাঁটাযুক্ত বড় এই গাছটাই বেশি চোখে লাগে।
সরু রাস্তাটির দুই পাশে শুধু জমি আর ক্ষেত খামার, গরুর গোয়াল, ধান ক্ষেত, শাকসবজির ক্ষেত, একদম গ্রাম গ্রাম আমেজ। সম্পূর্ণ জায়গাটাই দিয়ার নানার। দীর্ঘ রাস্তা অতিক্রম করে ঠিক ডান দিকে মোড় নিলে একটা সাদা ফুলের গাছ। গাছটা বিশাল, সেই গাছের পেছনে বড় একটা পাহাড় ঘেঁষে আছে। সাদা ফুলের গাছ অতিক্রম করলেই এক চালা ঘরের একটা বাড়ি দেখা যায়। কিছুটা পুরনো বাড়ি হওয়ায় দেয়ালের রং হলদেটে, দরজাটারও জীর্ণ অবস্থা। তবে বাড়ির ভেতরটা একদম টিপটপ। প্রথমে একটা খালি খামার, যেখানে চেয়ার টেবিল ছাড়া আর কিচ্ছু নেই। কামরাটির প্রবেশপথ ছাড়া আর একটা দরজা আছে। সেই দরজা দিয়ে ঢুকলে দিয়ার মেজো মামার বেডরুম পাওয়া যায়। পরের কামরাটি হলো বসার ঘর। সেখানে অজস্র রং বেরঙের সোফা সেট সাজানো। এই সোফার ঘরটির আবার 4টে দরজা। প্রথম দরজাটা তো আগের কামরার, পরের দরজাটি হলো দিয়ার বড় মামার বেডরুমের, আর তৃতীয় দরজাটি দিয়ার মেজো মামার দ্বিতীয় বেডরুমের। কিছুটা শৌখিন মানুষ হওয়ায় মেজো মামার বেডরুম 2টা ছিল, সাথে পার্সোনাল বাইক আর প্রাইভেট কারও ছিল। এখনো সবই আছে, শুধু মানুষটা নেই। চতুর্থ দরজা দিয়ে ঢুকলে একটা সরু পথ পাওয়া যায়। পথের প্রথম মাথাতেই বাথরুম, আনঅ্যাটাচ বাথরুম, যারা সবাই ইউজ করে। আর একটা বাথরুম আছে মেজো মামার বেডরুমে, আর একটা বড় মামার বেডরুমে, আর চতুর্থ বাথরুমটা ছোট মামার বেডরুমে। মোট 4টা বাথরুম। লোকাল বাথরুমটা অতিক্রম করলে রান্নাঘর। রান্নাঘরের শেষ মাথায় আরও 2টা বেডরুম পাশাপাশি। একটাতে দিয়ার নানা নানি থাকে, আর একটায় দিয়ার ছোট খালামণি থাকে। বাকি খালামণিদের বিয়ে হয়েছে। মেজো মামাই তদারকি করে সবার বিয়ে দিয়েছিলেন, কিন্তু ছোট খালামণির বিয়েটা দিয়ে যেতে পারলেন না। রান্নাঘরের বাম সাইডে একটা গ্রিলওয়ালা দরজা আছে। সেই দরজা খুলে দিলেই দিয়ার ছোট মামার বেডরুম। আর রান্নাঘরের ডান সাইডে একটা জানালা আছে। সেই জানালা দিয়ে পাহাড় দেখা যায়। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ দিয়ার নানুর বাড়ি। আরেকটু আকর্ষণীয় বিষয় হচ্ছে সাদা ফুলের গাছটার সাথে বড় মাপের একটা লোহার দোলনা আছে। দোলনাটিও সবুজ রঙের, আর এই দোলনাটির কারিগরও দিয়ার মেজো মামা। ওনার নিজস্ব ওয়ার্কশপ আছে, সেখানে লোহার জিনিসপত্র তৈরি হয়। বেশ ভালো ব্যবসা। দিয়ার বড় মামার আবার কাঠের বিজনেস, সেটাও কম না। সাদিকার দিয়া খোলা সদর দরজা দিয়ে ভেতরে ঢুকল। আজকে সমস্ত জায়গা জুড়ে অনেক ভিড়। সরু রাস্তাটার মাঝ বরাবর একটা বড় গাড়ি। সেই গাড়িতে লাশ, মেজো মামার লাশ। দিয়া গাড়িটাতে অপেক্ষা করে এগিয়ে গেল। সাদিক, দহাস, মোহিত, তরুণাদের দেখে মেইন দরজার সামনেই দাঁড়িয়ে গেছে। কিছু বিস্মিত হয়ে সাদিক প্রশ্ন করল, কি রে তোরা এখানে? বেটা, অপেক্ষা করতে করতে বেলা 12টা বাইজা গেছে। তোমাদের কোনো খোঁজ খবর নাই। পরে তোর না দিয়ার ছোট খালামণির সাথে কথা বলল, এই জায়গার অ্যাড্রেস নিল। জানতাম এখানে আসবা। কিভাবে জানতি? নুহাস মাথায় আঙুল ঠেকিয়ে বলল, 6 সেন্স। বাই দ্য ওয়ে, সাদিক তোর ফোন বন্ধ কেন? সেটা বিরাট কাহিনী, পরে বলবো। মোহিত এগিয়ে এসে বলল, দোস্ত, দিয়ার ভ্যানিটি ব্যাগ গলায় ঝুলিয়ে রাখতে রাখতে অবস্থা কাহিল। নে ধর। ও হ্যাঁ, আর এটা দিয়ার। সাদিক ভ্রু কুঁচকে বলল, এসব আমাকে কেন দিচ্ছিস? যার জিনিস তার কাছে নিয়ে যা। দিয়ে আরো একটু সামনে যেতেই তানহা আর তোহবাকে এক জায়গায় বসে থাকতে দেখল। এরা দুজন মেজো মামার সদ্য অনাথ হওয়া 2 মেয়ে। তানহা দিয়ার সমবয়সী, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। ছোটবেলা থেকে দিয়া আর তানহা 2 বোন 1 প্রাণ। আর তোফার বয়স 12-13, ক্লাস 7-এর ছাত্রী। তোফার চোখে মুখে কান্নার ছাপ থাকলেও তানহা একদম স্বাভাবিক। চোখ দুটো যদিও হালকা লাল, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সে একদমই কান্নাকাটি করেনি। দিয়াকে দেখে মৃদু হেসে উঠে দাঁড়ালো তানহা। দিয়া তানহাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তানহা দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছিস? মামা কোথায় কোথায় রাখা হয়েছে? এদিকে আয় আমার সাথে। তানহা দিয়ার হাত ধরে নিয়ে গেল সেই গাড়িটার সামনে। কাছের দরজা ভেদ করে দিয়ে ভেতরে তাকালো। তারপর আর সহ্য করতে পারল না, হু হু করে কেঁদে মাটিতে বসে পড়ল। তানহা দিয়াকে এক হাতে টেনে তুলল, জামা ঝেড়ে দিয়ে বলল, চল ভিতরে চল, ফুপি অপেক্ষা করছে। সাদিক সম্পূর্ণ ঘটনা দেখে হালকা অবাক হলো। যেখানে দিয়ে মামার জন্য কাল রাত থেকে কেঁদে কেটে গা ভাসাচ্ছে, সেখানে তানহা বাবার মৃত্যুতেও কিভাবে এতটা শক্ত হয়ে আছে। ধবধবে ফর্সা অপূর্ব সুন্দরী এই মেয়েটির সহন ক্ষমতা দেখে হালকা তাজ্জব লাগলো সাদিকের। এই মেয়েটির সাথেই বাবা তার বিয়ে দেওয়ার কথা ভাবছে। মেয়েটি যদি তার বউ হয়,
তাহলে সে মারা গেলে তার বউ একটুও কাঁদবে না। ব্যাপারটা কি অদ্ভুত হবে না? যে মেয়ে বাবার মৃত্যুতে কাঁদে না, সে স্বামীর মৃত্যুতে কি কাঁদবে? কথাটা ভেবে মনে মনে হালকা হাসল সাদিক।